চা তো খাওয়া লাগবে, ইলেকট্রিক কেটলিতে কারেন্ট নেই, এই জন্য চাটা খেতে পাচ্ছি না এখন পর্যন্ত। গতকাল রাতে ডিনার থেকে ব্লগটা শুরু করছি। গতকাল রাতে 12:30 বাজে ডিনার রেডি হয়েছিল। ওই মহিলা তো রাত্রেবেলা, কালকে বলেছিলাম যে বৃহস্পতিবার তো উনি রাত্রে কটায় ফিরে তার কোনো ঠিক নাই, অনেক রাত করে ফিরেছিল। রাত করে ফেরার পরে রাত্রেবেলা গিয়ে দেখি 12:30টার দিকে এই হচ্ছে ডিনারের অবস্থা। কি যেন একটা নাম না জানা একটা তরকারি দিয়েছে, শুটকির অংশবিশেষ, মাথা টাথা বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে মাঝখান থেকে। আমি আসলে নিতে চাইনি, কিন্তু কোনো উপায় ছিল না, শুধু ডিম ভাজি আর ডাল আছে, আর কিছুই নেই। তারপর না নিয়ে তো কোনো উপায় নেই, একটা কিছু দিয়ে তো ভাত খেতে হবে, কারণ রাত বেজে গেছে 12:30। তারপরে আমি নিয়ে পড়েছি এক বিপদে, কারণ আমি নিয়ে কোনো কুল কিনারা করতে পারছি না। এটা ফেলছি, ওটা ফেলছি, এটা সেট করছি, ওটা সেট করছি, নানা ধরনের বিচি, নানা ধরনের পর্দা, চামড়া, কী কী যেন এর মধ্যে থেকে বের হচ্ছে। আবার শুটকি শুটকি গন্ধ আসছে। এটা কী ধরনের তরকারি আল্লাহ জানে, মানে আমি এটার কোনো হদিস করতে পারলাম না। আমার বাবার একটা অভ্যাস আছে, আমি যদি শুরুতে কোনো কিছু জিজ্ঞেস করি যে এটা কি, উনি তো আগে আগে একটু খেতে বসে, আমার থেকে 1 মিনিট আগে খেতে বসে। আমি জিজ্ঞেস করি যে এটা কি, উনি কখনো আমাকে বলবে না এটা এই জিনিসটা। সে খুব ভালো মতোই জানে ওইটা আমি খাবো না, কিন্তু সে ইচ্ছা করেই কথাটা বলে না, হয়তো বা সে চায় আমি টেস্ট করি, কিন্তু ওইটা আমি খাবো না জানা কথাই উনি আমাকে জোর করে এটা খাওয়ানোর চেষ্টা করবে। পরবর্তীতে আমি এটা নিয়েছি, নিয়ে তারপর আমি আর কোনো কুল কিনারে করতে পারছি না। তারপরে এই যে একটু একটু করে ফেলছি আর খাচ্ছি, ফেলছি আর খাচ্ছি, লাস্টে আর খেতেই পারি নাই। পরবর্তীতে আমার যেটা চিরচিরায়ত রেগুলার রুটিন, ডিম ভাজি, আমি সেখানেই ফেরত গিয়েছি। ডাল নিয়েছি একটু, আর ডিম ভাজিটা দিয়ে ডাল দিয়ে তারপর মাখিয়ে খেয়ে নিয়েছি, কারণ আমি জানি যে ওইটা আমি খেতে পারবো না। এই জন্য আর ভাত নষ্ট করার কোনো মানে হয় না। আমার বাবা বেশ কিছুদিন ধরেই বলছিল যে ডাক্তার নাকি তাকে বলেছে দুধ খাওয়ার জন্য, দুধের সঙ্গে কয়েকটা সাগুদানা মিক্স করে গরম দুধের সঙ্গে এটা একটা ওষুধ হিসেবে খেতে বলেছে। তো বাসায় তো রেগুলারই দুধ থাকে, ওই মহিলা আর ওই মহিলার হাজব্যান্ড প্রতিদিন রাতে 1 গ্লাস করে দুধ খায়। তো আমার বাবাকে কখনো দুধ দেওয়া হয় না। আমার বাবার আবার এমনিতেও দুধটা পছন্দ, আর কিছু স্পেশাল জিনিস আছে, উনি তো বয়স হয়ে গেছে, বিভিন্ন হাড়ের ক্ষয়জনিত বিভিন্ন ধরনের সমস্যা আছে, ইনজুরি আছে। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার নাকি ওনাকে প্রায়ই বলে আপনি দুধ খাবেন। তো একই দিকে যদি আমার বাবা দুধ কিনে খায় তাহলে যে জাল দিয়ে খাবে সেটাও সে পারবে না, আবার কেউ দিবে সেই ধরনের মানুষও নাই, কারণ ছেলের বউ তো সুবিধার মানুষ না, তার সাথে কথা বলার কোনো উপক্রম নাই। ওইদিকে তারা তো রেগুলার দুধ খাচ্ছে, তারা তো কখনোই আমার বাবাকে দুধ দেবে না, এটা মোটামুটি জানা কথাই। তো তারা জামাই বউ প্রতিদিনই খায়, বিভিন্ন কিছু বানিয়ে খায়, ডেজার্ট বানিয়ে খায়, এমনিতে খায়। তো আমার বাবা কালকে বলছিল যে আমি কালকে দুধ কিনে নিয়ে আসবো, আমাকে খাওয়ার পরে তুই দুধ জাল দিয়ে দিবি কেটলির মধ্যে, কারণ আমরা তো চা খাওয়ার জন্য আলাদা কেটলি কিনে নিয়েছি, ওনারা তো চুলাতে আমাদেরকে কোনো কিছু করতে দেয় না আপাতত। তো সেই জন্য আব্বু যে কেটলি কিনে দিয়েছে আমাকে, সেই কেটলির মধ্যে তাকে আমি দুধ জাল করে দিচ্ছিলাম, কারণ ওই দুধটাই তিনি ওষুধের সঙ্গে মিক্স করে তারপরে খাবে, কারণ ডাক্তার ওনাকে খেতে বলেছে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। এই দুধের সঙ্গে কিছু সাগুদানা মিক্স করে পরবর্তীতে আমি তাকে খেতে দিয়েছি, এবং পরে আমাকেও একটু দিয়েছিল সামান্য দুধ, কারণ আমাদের বাসায় যা কিছু স্পেশাল সব কিছু তারা ফেরাউন দম্পতিই সব কিছু খায়, তার হাজব্যান্ড ওয়াইফ, কারণ সেগুলো আমাদের জন্য তো থাকে না। তো আমার বাবার জন্য খুব দরকার ছিল এই জিনিসটা। চা তো খাওয়া লাগবে, ইলেকট্রিক কেটলিতে কারেন্ট নেই, এই জন্য চাটা খেতে পাচ্ছি না এখনো পর্যন্ত, সকালের চা। আর এটা যে চলছে এটা তো আমাদের না, এটা হচ্ছে ফেরাউনের লাইট, ফেরাউনের ফ্যান। ফেরাউন তো আমাদের বাড়ি ভাড়া লুট করে আইপিএস কিনেছে, সেই লাইট ফ্যান, শুধুমাত্র বাইরের ফ্যান, বাইরের লাইট এগুলাই চলে।
ওই মহিলা গভীর রাত্রিবেলা বাসায় এসেছে, বাসায় এসে রাতভর জেগেছে, কী কী যেন করেছে। হাজব্যান্ড ওয়াইফ মিলে নানা রকম ফুর্তি ফাতরা, নানা ধরনের মৌজ মাস্তিতে তো তারা সবসময় ডুবেই থাকে। তো কী কী যেন করতে করতে আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, প্রায় 12:30টার দিকে নাস্তা দিয়েছে। তো সারাদিন ভর সকাল ভর উনি নাচানাচি করেছে। ওই যে বলি সবসময় যে শুক্রবার মানে আমাদের বাসায় হচ্ছে ছায়াছন্দ, কাপল ড্যান্স করবে দুজনে মিলে, কত ফুর্তি তাদের, কত পার্টি, কত ওকেশন। তো সব কিছু করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে আজকে তারা স্পেশালি একটা মুরগি এনেছে। এটা হচ্ছে ওই যে প্যারেন্ট মুরগি যেটাকে বলে, কক মুরগি নাকি শক্ত এক ধরনের মুরগি আছে, অনেক হার্ড, গরু মাংসের মতো শক্ত, প্রচুর হার্ড। তো এই মুরগি রান্না করতে এমনিতেই অনেক সময় লাগে। তো এই মুরগিটা অনেক দাম দিয়ে কিনেছে, হয়তো বা দামটা একটু বেশি, নর্মালি তো এটা খায় না, এটা আজকে এনেছে। তো যাই হোক, আজকে মনে হয় এটা নষ্ট করতে ইচ্ছা হয়েছিল, এটা আজকে রান্না করেছে। ওনার বিকালেও তো আবার অ্যাপয়েন্টমেন্ট আছে বিভিন্ন জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে, বিভিন্ন প্লেসে, কত জায়গায় ওনাদের মিটিং থাকে মহিলার। তো সেখানে আবার চলে যাবে, অনেক তাড়াহুড়া আছে তার, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, নানা ব্যস্ততার মধ্যে উনি এটা রান্না করতে করতে বিকাল 4:30 বাজেই ফেলেছে। তারপরেও এই মাংসটা পূর্ণাঙ্গভাবে সেদ্ধ করতে পারেনি, মাংসের আলু সেদ্ধ হয়নি, মাংস তো একেবারে কাঠের মতো শক্ত, কারণ এই মুরগির ধরনটা এরকম যে এই মুরগিগুলো একটু বেশিই শক্ত হয় নর্মাল মুরগির চাইতে, অতিরিক্ত শক্ত। তার মধ্যে আজকেই সে এই মুরগিটা রান্নার প্ল্যান করেছে। আজকে এই মুরগিটা রান্না করতে গিয়ে বিকাল 4:30 বাজিয়ে ফেলেছে, দুপুরের লাঞ্চ দিতে দিতে। তারপরেও তারা হাজব্যান্ড ওয়াইফ পরবর্তীতে অন্য বৈঠকে অন্য সময় আলাদাভাবে এটা খাবে, কারণ মুরগি তখনও পর্যন্ত জাল হচ্ছিল, কষানো হচ্ছিল, রান্না হচ্ছিল, কুকিং চলতে চলতে এর মাঝখান থেকে আমাকে আর আমার বাবাকে বিকাল 4:30 বাজে কোনো মতো আমাদেরকে লাঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যদি সেটা না করা হতো তাহলে হয়তো বা আমাদের এই খাবার খেতে খেতে 6টাও বেজে যেতে পারত, কারণ আমরা সেই সকালে নাস্তা করেছি। নাস্তার অবস্থা তো যাচ্ছে তাই, সেটা তো সবসময় শেয়ার করি যে কী ধরনের নাস্তাগুলো আমাদেরকে দেয়া হয়। ওই ধরনের নাস্তা খেয়ে বিকাল 4:30 পর্যন্ত থাকাটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। আমার বাবা হচ্ছে ডায়াবেটিসের মানুষ, উনি আসলে ত্যক্ত, বিরক্ত, বিধ্বস্ত হয়ে গেছে, মানে মানুষের শোকের একটা পর্যায়ে আছে, এক পর্যায়ে গেলে মানুষ তখন আর কথা বলতে পারে না। মানে আমার বাবার হচ্ছে এখন এই অবস্থা, মানে সে এখন বিধ্বস্ত হয়ে গেছে, মানে সে আর জীবিত নাই বলতে গেলে, অর্ধেকটা মৃত। কারণ এই মহিলাকে না বলতে পারবে যে আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে, এই ধরনের কথা যে তাকে বলবে, অভিযোগ যে করবে, সেই ধরনের পরিবেশ নাই। এত বাজে ভাষা, এত বাজে ব্যাকগ্রাউন্ডের মহিলা উনি। এখন বিপদে পড়ে সহ্য করে থাকতে হয়, মানে গা টিপে থাকতে হয় কোনো, মানে এটাকে বলে এক হিসেবে, মানে পেটে পাথর বেঁধে থাকা বলে যেটাকে। একজন ডায়াবেটিসের মানুষ, সাধারণ মানুষের কথা যদি বলি, একজন ইয়াং মানুষের পর্যন্ত দুপুর 2টা বাজলে ক্ষুধা লেগে যায়, সেখানে একজন ডায়াবেটিসের মানুষের কি অবস্থা হয়। আমি এর আগে অনেকজন রুগী দেখেছি, বয়স্ক মানুষ ডায়াবেটিসের রুগী, ক্ষুধা লাগলে তাদের হাত পা কাঁপে, পাগলের মতো করে, গালিগালাজ শুরু করে, এমন অবস্থা আমি দেখেছি যে ডায়াবেটিসের রুগীরা কেমন উন্মাদ পাগলের মতো আচরণ করে। আমি আমার বাবাকে দেখে অবাক হয়ে যাই, মানে আল্লাহ ওনাকে কী দিয়ে তৈরি করেছে এবং কতটা ধৈর্য, হয়তো বা সহ্য করতে করতেই বা কোনো উপায়ান্তর না দেখেই মানুষ সব কিছু শিখে যায় বা মানিয়ে নেয়। কীভাবে উনি মানিয়ে নিয়েছে, সেখানে 4:30 5টা বেজে গেলেও উনি মানে ক্ষুধার জন্য একটাবার বলে না যে আমার ক্ষুধা লেগেছে বা আমার খাওয়ার দরকার, কারণ জানে যে এই মহিলার সঙ্গে কথা বলা মানেই বিপদ, রিস্ক, ঝুঁকিতে পড়বো, আমার ইজ্জত যাবে, মান যাবে, সম্মান যাবে, আমার মুখ নষ্ট হবে, আমার ইবাদত নষ্ট হবে, আমার কথা নষ্ট হবে, আমার সময় নষ্ট হবে। ওই জন্য ইচ্ছাকৃতভাবে কিছু বলতে চায় না। খুব যখন একেবারে অসহ্য হয়ে যায়, লিমিট সব কিছু ছাড়িয়ে যায়, তখন একটু বলে যে আজকে কি খাবার দাবার কিছু হবে, এই এতটুকুই জিজ্ঞেস করে। কারণ এই মহিলার সাথে যে স্বাভাবিক আচরণ করবে বা কথা বলবে, ওটার তো কোনো পরিবেশই নাই। বা খুব বেশি হলে ছেলেকে ফোন দিয়ে বলতে হবে অফিসে যে দেখ খাবার দাবারের কী অবস্থা, কারণ এই মহিলার সাথে তারপরেও কথা বলা যাবে না। তো আমাদের বিড়ালগুলো মাশাল্লাহ আমাদের বাড়িতে এই বাজে পরিবেশে ভালোই মানিয়ে নিয়েছে, ওরাও নিজেদের সঙ্গে খুব ভালোই যুদ্ধ করে, সারভাইভ করে টিকে আছে।
এই যে যেমন আজকে একটু হাড্ডি গুড্ডি চেহারা দেখতে পেয়েছে, সবগুলার মুখ একটু জ্বলে, মা বাচ্চা একটু সোহাগ করছে, খেলা করছে। আজকে একটু হাড়গোড় দেখা পেয়েছে, খেয়েছে পেট ভরে।